বন্ধুরা, গল্প পাঠ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, গল্পটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন, এবার তাহলে শুরু করা যাক আজকের গল্প পাঠ। সফলতার সুখের ইঁদুর দৌড়ে আমরা সবাই ছুটছি। 14 তলার অভিজাত ফ্ল্যাট, দামি গাড়ি আর কর্পোরেট জীবনের চাকচিক্য, এসবের আড়ালে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের আজকের এই রূপকথার ভিত্তিপ্রস্তরটি কে গেঁথে দিয়েছিল। কারো জন্য সেটা বাবার পুরনো ঘামে ভেজা জামা, কারো জন্য মায়ের না বলা চোখের জল। আমরা যখন বড় হই তখন অনেক সময় নিজের শিকড়কে মনে হয় এক অদৃশ্য বোঝা, কিন্তু যখন জীবনে ঝড় আসে, যখন চারপাশটা শূন্য হয়ে যায়, তখন কি আমরা বুঝতে পারি আসলে কাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা উচিত ছিল। তো আজ আপনাদের শোনাবো এমন এক মানুষের কথা যার জীবনের প্রতিটি পদক্ষেপে ছিল তার শিকড়ের টান। অনিমেষ, যে একদিন আকাশের শিখরে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু মাঝপথে তাকে লড়তে হলো নিজেরই জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সঙ্গে। তার গল্পটি কেবল ডিভোর্স বা বিচ্ছেদের নয়, এটি নিজেকে নতুন করে চেনার, ঋণ শোধ করার আর নিঃস্ব হয়েও ভালোবাসার শিকড়ে ফিরে আসার গল্প। মানুষের সম্পর্ক কি সত্যি এতটাই ঠুনকো, নাকি কোনো এক অদৃশ্য সুতোয় আমরা সবাই আজও জড়িয়ে আছি? চলুন আজ ফিরে যায় সেই শিকড়ের সন্ধানে। আমাদের এই সিরিজের নাম ঋণ। আজ আমাদের এই গল্পের প্রথম পর্ব। শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত অভিজাত আবাসন দ্য গোল্ডেন স্পায়ার। 14 তলার ফ্ল্যাট থেকে নিচের তিল তিল করে বেড়ে ওঠা মস্ত শহরটাকে অনেকটা খেলনা বা মিনিয়েচার মডেলের মতো দেখায়। কাঁচের বিশাল জানলায় সূর্যাস্তের শেষ আলো এসে পড়েছে। শহরের আকাশটা এখন অনেকটা কালচে কমলা। অনিমেষ তার হাইব্যাক এক্সিকিউটিভ চেয়ারে বসে ল্যাপটপের নীল আলোর দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে জ্বলছে আগামী কোয়ার্টারের প্রজেকশন ডেটা। কিন্তু অনিমেষের চোখ ঝাপসা হয়ে আসছে। তার আঙুলগুলো কিবোর্ডে স্থির, মস্তিষ্ক কাজ করছে না। ঠিক এই মুহূর্তে তার মন পড়ে আছে 13 বছর আগের এক গুমোট গরমের দুপুরে তার বাবার সেই জীর্ণ কারখানার কোয়ার্টারের ছোট্ট ঘরটিতে। অনিমেষের আজকের এই উত্তরণ রাতারাতি হয়নি। তার পরিচিত মহলে তাকে বলা হয় সেলফ মেড ম্যান। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির রিজনাল ম্যানেজার হওয়ার পেছনে যে লড়াই, তার সাক্ষী কেবল সেই পুরনো বাড়ির দেয়ালগুলোই ছিল। তার বাবা ছিলেন একজন সাধারণ কারখানার শ্রমিক। মাসে যা আয় হতো তা দিয়ে 4 জনের সংসার চালানো ছিল এক অসাধ্য সাধন। অথচ অনিমেষের পড়াশোনা, তার টিউশন ফি, সব কিছুর জন্য বাবা নিজেকে তিল তিল করে ক্ষয় করেছেন। মা ছিলেন একেবারে সাদামাটা গৃহবধূ, যিনি সারাদিন সেলাই আর রান্নাবান্নায় ব্যস্ত থাকতেন। শ্রাবন্তী যখন প্রথমবার অনিমেষের সেই বাড়ি গিয়েছিল, সে তখন বেশ ইতস্ততা বোধ করছিল। মনে আছে, সেদিন শ্রাবন্তী খুব দামি একটা সিল্কের কুর্তা পরে এসেছিল, আর তাদের বাড়ির মেঝেতে একটু ধুলো থাকায় সে বারবার পা মুছছিল। সেই ছোট্ট ঘর, মাটির মেঝে, বাবার হাতে সেলাই করা পুরনো বিছানার চাদর, শ্রাবন্তীর আধুনিক জীবনবোধের সাথে এগুলো কিছুতেই খাপ খাচ্ছিল না। বিয়ের পর যখন তারা এই আধুনিক ফ্ল্যাটে উঠে এলো, শ্রাবন্তী যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে যেন এক নতুন শ্রাবন্তীর জন্ম দিল, যে ব্র্যান্ডের পোশাক বোঝে, প্রিমিয়াম কফি বোঝে এবং সম্পর্কের সমীকরণগুলো খাতার হিসেবে মেলায়। শ্রাবন্তীর কাছে বাড়ি মানে একটা স্টেটাস সিম্বল, আর অনিমেষের কাছে বাড়ি ছিল আশ্রয়। অনিমেষ যখন কফিতে চুমুক দেয়, শ্রাবন্তী এসে পাশে বসে। তার শরীরে দামি পারফিউমের ঘ্রাণ। সে বলে, অনিমেষ, আগামী মাসে আমরা ব্যাংকক যাচ্ছি। আমি টিকিট বুক করে ফেলেছি। এবার কিন্তু আমি কোনো অফিসিয়াল মৌজুহাত আমি শুনবো না। অনিমেষ
সম্মতিসূচক ঘাড় নাড়ে। সে শ্রাবন্তীকে ভালোবাসে, কিন্তু এ ভালোবাসা মোড়কে কোথাও কি এক অদ্ভুত শূন্যতা কাজ করছে না? শ্রাবন্তী তার ক্যারিয়ার নিয়ে যতটা উচ্চাকাঙ্ক্ষী, অনিমেষ তার বর্তমান জীবন নিয়ে ততটাই যেন ক্লান্ত। সে বুঝতে পারে তার সাফল্যের চাবিকাঠি ছিল বাবার সেই ঘাম আর রক্ত। শ্রাবন্তীর সাথে কথা বলার সময় অনিমেষ প্রায়ই নিজে খুব সাবধানে গুছিয়ে নেয়। কোনো ছোটখাটো ভুল বা পুরোনো দিনে কোনো প্রসঙ্গ উঠে এলে শ্রাবন্তীর কপালে ভাঁজ পড়ে। সে চায় না অনিমেষের পুরনো পরিচয় বা তার পরিবারের ইতিহাস তার এই সাইন করা জীবনে কোনোভাবে দাগ ফেলে। অনিমেষ মাঝে মাঝেই রাতের অন্ধকারে বাবার কথা ভাবে। তার বাবার সেই খসখসে হাতের স্পর্শ, যা সবসময় অনিমেষের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিত। সেই স্পর্শ আর শ্রাবন্তীর এই কৃত্রিম আধুনিকতার মাঝে অনিমেষ যেন এক অদ্ভুত দোটানায় দুলছে। সেদিন অফিস থেকে ফেরার পথে ট্রাফিক জ্যামে আটকে অনিমেষ গাড়ির জানলার বাইরে তাকিয়েছিল। ফুটপাতে এক বৃদ্ধ পিতাকে দেখলেন, যিনি পরম মমতায় তার ছেলের হাত ধরে রাস্তা পার হচ্ছেন। অনিমেষের মনে হলো, তার নিজের কি সেই সুযোগ আছে? আজ সে দামি গাড়ি চড়ে, দামি ঘড়ি পরে, কিন্তু দিন শেষে যখন সে বাড়ি ফেরে, তখন কি তার হৃদয়ের গভীরে শান্তি থাকে? শ্রাবন্তী হয়তো ড্রয়িং রুমে বসে কোনো কোম্পানির প্রজেক্ট নিয়ে মিটিং করবে, আর মা হয়তো তার ঘরের কোণে একা বসে একাই কথা বলবেন। এই যে দূরত্ব, শারীরিক নয়, মানসিক দূরত্ব, তা থেকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে। শ্রাবন্তী তার জন্য অনেক কিছু করেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা দুজনে মিলে এই বাড়িটাকে সাজিয়েছে, তাদের ক্যারিয়ারে গ্রাফ ঊর্ধ্বমুখী। কিন্তু অনিমেষের মনে হয় এই অট্টালিকার ভিত্তিপ্রস্তরগুলো বোধহয় একটু বেশি শক্ত আর হিমশীতল। সে শ্রাবন্তীকে দোষ দিতে চায় না, কারণ আধুনিক জীবনে বেঁচে থাকতে গেলে অনেক সময় আবেগকে বিসর্জন দিতে হয়। কিন্তু প্রশ্ন জাগে, সেটা কত দূর? সাফল্যের শিখরে পৌঁছানোর পর যখন পিছন ফিরে তাকালে কাউকে দেখতে পাওয়া যায় না, তখন কি সেই শিখর খুব বেশি উঁচু বলে মনে হয় না? অনিমেষের বাবা বলতেন, অনিমেষ, মানুষ বড় হওয়ার সময় শেকড়কে ভুলে যায়, কিন্তু ঝড়ের সময় সেই শেকড়ই তাকে বাঁচিয়ে রাখে রে বাবা। আজ শ্রাবন্তীর সাথে তার সম্পর্ক এক প্রবল ঝড়ের মুখোমুখি। অনিমেষ জানে না এই ঝড়ে সে কি টিকবে, নাকি সব ভেঙে চুরমার হয়ে যাবে। সে কেবল জানে সে তার মাকে কিছুতেই একা ছেড়ে দিতে পারবে না, কারণ মাই তার শেষ শেকড়। শ্রাবন্তী সেটা বুঝতে চাইবে কি? এই প্রশ্নটাই অনিমেষকে রোজ রাতে বিছানায় ছটফট করতে বাধ্য করে। অনিমেষের বাবার মৃত্যুর সময়টা ছিল শীতের শেষের এক কুয়াশাচ্ছন্ন সময়। সেই সময়কার স্মৃতিগুলো আজও অনিমেষের মস্তিষ্কের নিউরনে কাঁটার মতো বিঁধে থাকে। হাসপাতাল, ওষুধের গন্ধ, বিল মেটানোর জন্য কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা দীর্ঘ লাইন, আর বাবার সেই ম্লান মুখ, সবই যেন এখন এক জীবন্ত সিনেমার মতো। শ্রাবন্তী সেই সময় পাশে ছিল, কিন্তু তার সেই পাশে থাকাটা ছিল এক অদ্ভুত যান্ত্রিকতায় মোড়ানো। সে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে তার স্মার্টফোনে অফিসের ইমেল চেক করত, আর অনিমেষ যখন বাবার বেডের পাশে বসে থাকত, শ্রাবন্তীর কপালে ফুটে উঠত বিরক্তির রেখা। অনিমেষের বাবা যখন শেষবার হাসপাতালে বিছানায় শুয়েছিলেন, তার প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকাগুলো একে একে সব শেষ হয়ে যাচ্ছিল। শ্রাবন্তী একদিন ডিনার টেবিলে বসে খুব সাবধানে কথাগুলো পেড়েছিল। অনিমেষ, আমি তোমাকে এই কিছুটা বলতে চাইছি অনেকদিন ধরেই। এই যে হাসপাতালে এত টাকা খরচ হচ্ছে, এটা কি সত্যিই খুব প্রয়োজন? বাবা তো এমনিতেই বয়স্ক, অনেক কষ্টও পেয়েছেন জীবনে, আর ডাক্তাররাও তো বলেছেন যে অবস্থা বিশেষ ভালো নয়। তা আমরা যদি একটু হাত গুটিয়ে নেই, তাহলে আমাদের ভবিষ্যতের জন্য কিছু টাকা অন্তত বাঁচত। আমাদের তো অনেক বড় পরিকল্পনা আছে, একটা নতুন বাড়ি কেনার কথাও ছিল।
কথাগুলো শুনে অনিমেষের হাত থেকে জলের গ্লাসটা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সে অবাক হয়ে শ্রাবন্তীর দিকে তাকিয়েছিল। শ্রাবন্তীর চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল না কোনো নিষ্ঠুরতা। সেখানে ছিল কেবল এক ভয়াবহ শীতল বাস্তববাদ। সে তখন দেখছিল লাভ আর ক্ষতির খাতা। শ্রাবন্তীর কাছে জীবন হয়তো একটা ব্যবসার মতো, যেখানে খরচ কমাতে পারলে তবেই মুনাফা হয়। কিন্তু অনিমেষের কাছে বাবার জীবনটা কোনো বিনিয়োগ ছিল না, ছিল এক অমোঘ ঋণ, যা কোনোদিন শোধ হওয়ার নয়। অনিমেষের মনে পড়ে তার সেই ছোটবেলার কথা। বাবা যখন কারখানায় ওভারটাইম ডিউটি করে বাড়ি ফিরতেন, তার জামা কাপড় ধুলোবালিতে ধূসর হয়ে থাকত। সেই ধুলোর আড়ালেই লুকিয়ে ছিল অনিমেষের স্কুল ড্রেস, বই খাতা আর বড় হওয়ার স্বপ্ন। বাবা বলতেন, অনিমেষ, আমি তোকে আমার জমানো টাকা পয়সা দিয়ে যেতে পারবো না, কিন্তু আমি তোকে এমন শিক্ষায় শিক্ষিত করে তুলব যে তুই নিজেই নিজের দুনিয়া গড়ে নিতে পারবি। সেই শিক্ষা ঋণের কাছে কি হসপিটালে বিলে কয়েক লক্ষ টাকা কোনো বড় বিষয় হলো? অনিমেষ শ্রাবন্তীকে তখন কোনো উত্তর দেয়নি, কেবল মাথা নিচু করে আবার ঘরে চলে গিয়েছিল। শ্রাবন্তী হয়তো ভেবেছিল সে জয়ী হয়েছে, কিন্তু সেই মুহূর্তেই তাদের সম্পর্কের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছিল। বাবার মৃত্যুর পর অনিমেষ অনেকটা একা হয়ে গিয়েছিল। শ্রাবন্তী খুব একটা শোক প্রকাশ করেনি, বরং বাবার মৃত্যুর দুদিন পরেই সে অফিসে কাজ নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়েছিল। সে চেয়েছিল অনিমেষকে শোক থেকে বের করে আনতে, কিন্তু তার পদ্ধতিটা ছিল বড় অদ্ভুত। সে বারবার বলতো, অনিমেষ, দেখো, অতীত তো আর ফিরে আসবে না, আমাদের বর্তমানটাকে সাজাতে হবে। দেখো, তোমার বাবার চিকিৎসার পেছনে আমরা যা খরচ করলাম, তাতে একটা সুন্দর বিনিয়োগ করা যেত। এখন আমাদের আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে। শ্রাবন্তীর প্রতিটি কথা অনিমেষের বুকের ভেতর ছুরির মতো লাগতো। সে শ্রাবন্তীর আধুনিকতায় কোনো আধুনিকতা খুঁজে পেত না, কেবল পেত এক অমানসিক একাকিত্ব। অনিমেষ তার পুরো মনোযোগ ক্যারিয়ারে দিয়েছিল, কারণ সে জানতো শ্রাবন্তীকে খুশি করতে হলে তাকে আরও সফল হতে হবে, আরও টাকা রোজগার করতে হবে। হয়তো টাকা দিয়ে শ্রাবন্তীর সেই শূন্যস্থানটা পূরণ করা যাবে, যেখানে সে মমতার মূল্যবোধকে দেখতে পায় না। অনিমেষের মা অবশ্য এই পুরো সময়টাতে একবারে নীরব ছিলেন। বাবার মৃত্যুর পর মা যেন নিজের ভেতরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তিনি বুঝতে পারতেন যে অনিমেষের সংসারে তিনি একটা বাড়তি বোঝা। প্রতিদিন সকালবেলা মা যখন পুজোয় বসতেন, তখন তার চোখে জল আসতো, কিন্তু শ্রাবন্তীর সামনে তিনি নিজেকে খুব শক্ত করে ধরে রাখতেন। অনিমেষ মাঝে মাঝে যখন কাজের ফাঁকে বাড়ি ফিরত, দেখত মা বারান্দায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। অনিমেষ মায়ের পাশে গিয়ে বসত। মা তখন তার হাতটা ধরে বলতেন, বাবা, তুই আমার দেখাশোনা করছিস, খুব ভালো কথা, কিন্তু নিজের সংসারটাকে যেন অবহেলা করিস না। তোর বউয়ের কথা শুনলে বাড়ির শান্তিটা তো বজায় থাকে। মায়ের এই কথাগুলো অনিমেষকে আরও বেশি বিদ্ধ করত। সে ভাবত, মা নিজেও কি এখন শ্রাবন্তীর কথাগুলো বুঝতে শুরু করেছেন? সে কি সত্যি এক অযোগ্য সন্তান, যে নিজের স্ত্রীকে খুশি রাখতে পারে না, আবার নিজের মাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করতে পারে না? শ্রাবন্তী বুঝতে পারত না যে অনিমেষ যখন মায়ের দিকে তাকায়, সে তার বাবার ছায়া খোঁজে। মায়ের সেই জরাজীর্ণ স্বাস্থ্য আর অনিমেষের প্রতিদিনকার ছুটে চলা, সব মিলিয়ে এক অদ্ভুত বিষণ্ণতা। শ্রাবন্তী চাই অনিমেষ কেবল তার দিকেই মনোযোগ দিক, কিন্তু অনিমেষের মনটা যেন অনেক বেশি জড়িয়ে আছে তার শেকড়ের সাথে। এই শেকড়টাই কি আজ তাদের সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? অনিমেষ বুঝতে শুরু করেছিল, শ্রাবন্তীর সাথে তার বোঝাপড়া হয়তো কেবল তর্কের খাতিরে নয়, বরং জীবন দর্শনের এক বিশাল পার্থক্যের কারণে। টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু বাবার প্রতি ভালোবাসা আর মায়ের প্রতি দায়িত্ব, এগুলো কি কেবল একটা অর্থনৈতিক বোঝা? শ্রাবন্তী কখনোই এই প্রশ্নের উত্তর খুঁজে পাবে না, আর অনিমেষ কখনো সে উত্তর দিতে চাইবে না।
এভাবেই বিষাদের এক লম্বা ছায়া তাদের দুজনের মাঝখানে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে শুরু করেছিল। মায়ের ফুসফুসে সংক্রমণের খবরটা আসার পর থেকে 14 তলার এই ফ্ল্যাটে যেন দমবন্ধ করা এক পরিবেশ তৈরি হয়েছিল। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মায়ের নিয়মিত ইনহেলার, নেবুলাইজার এবং বিশেষ ডায়েট প্রয়োজন। বয়সের ভারে এবং দীর্ঘদিনের দারিদ্র্যের সাথে লড়াই করে মায়ের শরীরের প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় অনিমেষকে ফার্মেসিতে দাঁড়াতে হতো ওষুধের লম্বা ফর্দ নিয়ে। আর সেই ওষুধের প্যাকেটগুলো শ্রাবন্তীর কাছে কেবল কিছু কাগজের মোড়ক ছিল না, ছিল এক একটা অপ্রয়োজনীয় খরচের প্রতীক। আজ সন্ধ্যায় অনিমেষ যখন ঘরে ফিরল, জানলার বাইরেটা তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। শহরের বাতিগুলো একে একে জ্বলে উঠছে। শ্রাবন্তী ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ঘরের ভেতরটা এয়ার কন্ডিশনের ঠান্ডায় জমে আছে। অনিমেষ ঘরে ঢুকেই মায়ের ঘরের দরজার কাছে গেল। মা মৃদুস্বরে কাশছেন। সেই কাশির শব্দটা নিস্তব্ধ ড্রয়িং রুমের দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। শ্রাবন্তী ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, অনিমেষ, তোমার মার অবস্থা দিন দিন তো খারাপ হচ্ছে। তুমি খেয়াল করেছো? ওষুধে কাজ হচ্ছে না, আর আমি তো পেরে উঠছি না। আমার অফিসে খুব চাপ, আর এই বাড়িতে সারাদিন যে শ্বাসকষ্টের শব্দ, তা আমার কনসেন্ট্রেশন নষ্ট করছে। অনিমেষের পায়ের তলার মাটি যেন সরে যেতে লাগলো। সে শান্তস্বরে কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, শ্রাবন্তী, মা কি আমাদের বোঝা যে তুমি এভাবে কথা বলছো? শ্রাবন্তী বা ল্যাপটপটা বন্ধ করে সরাসরি অনিমেষের দিকে তাকালো। তার চোখে জল নেই, আছে কেবল এক কঠোর জেদ আর বিরক্তি। দেখো, আমি তোমাকে বারবার তো বলেছি, বোঝা বা না বোঝার প্রশ্ন নয় এটা। আমার জীবনটার কি হবে? তোমার বোন কসবায় থাকে, সেও তো সংসার করছে। মা না হয় কিছুদিন ওখানে গিয়ে থাকুক, ওখানে তো মা একটু সুস্থভাবে থাকতে পারবেন। অন্তত আমার ফ্ল্যাটে একটু শান্তি বজায় থাকবে। অনিমেষের চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে জানতো বোন কসবায় থাকলেও সে তার নিজের সংসার নিয়ে এতই ব্যস্ত যে মায়ের দিকে তাকানোর তার সময় নেই। অনিমেষ ধীর পায়ে শ্রাবন্তীর মুখোমুখি দাঁড়ালো। বলল, শ্রাবন্তী, মায়ের বৃদ্ধ বয়সে আমাদের ছেড়ে আর কোথায় যাবেন? তুমি কি পারো না অন্তত কয়েকটা দিন ধৈর্য ধরতে? মা শুধু একটু ভালোবাসা আর সেবা চান। আমাদের এই ফ্ল্যাটে কি মায়ের জন্য একটা ছোট কোণও নেই? শ্রাবন্তী এবার গর্জে উঠল। তার গলার স্বর যেন ঘরের সেই নিস্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে দিল। ধৈর্য? বছরের পর বছর আমি এই বাড়ির অসুস্থতার গন্ধ সহ্য করছি। তুমি যখন অফিসে থাকো তখন আমি মায়ের দেখভাল করি। তুমি কি বোঝো না আমার ক্যারিয়ারের উপরে কি প্রভাব পড়ছে? আর তুমি শুধু মা মা করে আমার অস্তিত্বটাকে মুছে ফেলছো। আজ তুমি বেছে নাও অনিমেষ, হয় আমি, নয় তোমার মা। যদি তুমি সত্যিই মাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দাও, তবে আমি আর এই বাড়িতে থাকাটা অর্থহীন মনে করছি। এই যে প্রশ্নটা, হয় আমি, নয় তোমার মা, সেটা যেন একটা বজ্রপাত হয়ে অনিমেষের মাথায় পড়ল। শ্রাবন্তী যে এতটা নিষ্ঠুর হতে পারে সেটা অনিমেষের কল্পনার বাইরে ছিল। শ্রাবন্তীর সাথে তার সম্পর্কের ভিত্তিটা কি তবে কেবল সুখের ভাগিদার হওয়ার জন্যই ছিল? যখনই জীবনে কোনো কঠিন সময় এসছে, তখনই শ্রাবন্তী সরে দাঁড়িয়েছে। অনিমেষের মনে হলো সে আজ একা, তার মা একপাশে, আর অন্যদিকে তার স্ত্রী। অনিমেষ কোনো উত্তর দিতে পারল না। সে জানতো কোনো যুক্তি বা পাল্টা তর্কের কোনো মানে নেই, কারণ শ্রাবন্তী ইতিমধ্যে নিজের মনের সিদ্ধান্তে পৌঁছে গেছে। শ্রাবন্তী উঠে দাঁড়ালো এবং তার ড্রয়ার থেকে একটা ট্রলি ব্যাগ বের করে বিছানার উপর রাখলো। সে খুব ঠান্ডা মাথায় কাপড় গোছাতে শুরু করলো। প্রতিটি শব্দ যেন তার সম্পর্কের কফিনে এক একটা পেরেক ঠুকছিল। অনিমেষ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল
শ্রাবন্তী কাপড় ভাঁজ করছে ঠিকই, কিন্তু তার চোখের কোণে সামান্যতম দুঃখের রেখাটুকু নেই। আছে কেবল নিজের অধিকারের এক উদ্ধত প্রকাশ। অনিমেষে মনে পড়ে গেল শ্রাবন্তীর সেই শুরুর দিকের হাসি, তাদের একসাথে কাটানো ছুটির দিনগুলোর স্মৃতি। সব যেন আজ একমুঠো বালির মতো আঙুলের ফাঁক দিয়ে গলে যাচ্ছে। অনিমেষ অস্ফুটস্বরে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই চলে যাবে? শ্রাবন্তী ব্যাগটার জিপার টেনে বন্ধ করতে করতে বলল, তুমি তো সিদ্ধান্ত নিতেই পারছো না অনিমেষ। আমার কাছে এই মুহূর্তটা হলো চূড়ান্ত। অনিমেষ জানতো এই চলে যাওয়াটা কেবল বাড়ি ছেড়ে যাওয়া নয়, এটা তাদের সম্পর্কের বিচ্ছেদের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা। অনিমেষ নিজের প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু উত্তরগুলো আজ বড়ই কঠিন। সে মায়ের ঘরের দরজার দিকে তাকালো। মা হয়তো ঘুমিয়ে পড়েছেন বা কাশির দমকে এখনো কষ্ট পাচ্ছেন। অনিমেষের মনে হলো সে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। সত্যিই কি ঠুনকো আমাদের সম্পর্ক! যে সম্পর্ককে সে তার জীবনের সেরা সম্পদ ভেবেছিল, সেই সম্পদের আজ এমন বিমর্ষ পরিণতি। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে, যেন আকাশটাও অনিমেষের চোখের জলের সাথে তাল মেলাচ্ছে। ভাঙনের এই শব্দটা কেবল ঘরের ভেতর নয়, অনিমেষের হৃদয়ের গভীরে এক বিশাল শূন্যতা তৈরি করে দিল। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। আর যদি গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, গল্পটি শেয়ার করুন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।